গুড মর্নিং, আমি সঞ্চিতা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো রবিবার, তো রবিবার সকালে চাটা খেয়ে নিয়ে ভাবলাম যে একটু আজকে ঘরগুলো ঝাড়বো, কারণ বেশ পাখায় ঝুল পড়েছে আর ঘরেও বেশ অল্প ঝুল পড়েছে। তো যেটা হয় কিছুদিন পরিষ্কার না করলেই অল্প অল্প করে কিন্তু নোংরাটা বেশ পড়ে যায়, তো সেটাই আর কি ওই হিসাবে কিন্তু পরিষ্কারটা এখনই করে নেবো অল্প অল্প থাকতে। তো দেখে এরকম অতটা বোঝা যাচ্ছে না কতটা কি নোংরা, কিন্তু নোংরা কিন্তু বেশ হয়েছে। এই জানলা টানাগুলো ভালো করে ঝেড়ে, পাখাটাকে ঝেড়েও অনেকটা ঝুল পড়লো। আর পাখাগুলোকে একটুখানি আর একটু উঁচু কিছুতে উঠে পাখাগুলোকে ভালোভাবে মুছতে পারলে ভালো হতো। তো অতটা আমার এখন হাত যাবে না বলে আমি আপাতত এরকম ঝুলগুলোই ঝেড়ে নিলাম। তারপর আলমারির মাথাটা একদম একটা ঝুল ঝাড়ন দিয়ে ঝেড়ে এর ওপরে কিন্তু একটা কভার, একটা তোয়ালে পেতে দেবো। তো তাতে আলমারির ওপরটা নোংরা কম হবে। তো এটা কিছুদিন যাবৎ পাতা ছিল না, তো আলমারির মাথাটা বেশ নোংরা হয়ে গেছিলো। তো সেটাও আর কি ওই কখন সময় বিশেষ আর কি করব করে আর করা হয়নি। তো সেটাই জন্য একটা তোয়ালে কিন্তু আলমারির মাথায় পেতে রেডি করে নিলাম। আর যা যা ছিল আলমারির মাথায়, আলমারির মাথায় একটা এবছর যে পুজো করেছি সরস্বতী ঠাকুর, সেটা রাখা ছিল। তো সেটা আবার সঙ্গে সঙ্গে জায়গা মতন গুছিয়ে রেখে দিলাম। তো আজকে এইভাবে করেছি আর কি, একটা একটা করে জিনিস সরিয়ে যেখানকারটা সেখানেই আর কি সঙ্গে সঙ্গে গুছিয়ে নিয়েছি, তাতে আর কি অসুবিধা হবে না। আর এক এক সময় হয় কি একসাথে ঝুলটাকে ঝেড়ে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে সমস্তটা গোছাই, তাতে আবার একটু সময় বের করতে হয়। তো আজকে এইভাবেই করে নিয়েছি, কারণ আজকে রান্না বান্না বিশেষ কিছু করার নেই, কারণ কালকের অনেক কিছু রান্না আছে, সেইগুলোই আজকে ম্যানেজ করে নেব আর কি। ওগুলোই আজকে খাওয়া দাওয়া করে নেবো, কারণ কি ওগুলো ছাড়া যদি এখন নতুন করে রান্না করি তাহলে কিছু না কিছু জিনিস আবারও বেঁচে যাবে, আবারও সেগুলো পরে খেতে হবে। তো তার থেকে ওগুলো খেয়ে নেওয়াই ভালো। তাই জন্য আজকে এই বড় কাজটা করে নিচ্ছি। তো এইভাবে করে টিউবগুলো সমস্ত, এই ঘরটা বেশ নোংরাটা আপনাদের অবশ্যই দেখাবো, দেখতেই পাবেন যে কত নোংরা ঘর থেকে বেরোচ্ছে। তো এইভাবে কিন্তু ভালো করে আগে এই নরম সফট একদম এই ঝুল ঝাড়নটা দিয়ে কিন্তু আমি দেয়ালগুলো ঝেড়ে নিই, যাতে রং টংগুলো কোনোভাবে চটে না যায়। তো এইভাবে কিন্তু পরিষ্কার করে নিলাম। এই যে হালকা মতন ঝুল কিন্তু দেয়ালে লেগেছিল, আর এই খাটের পাশ টাশ দিয়েও বেশ ঝুল পড়ে। তো এটা 2-3 দিন পর পর বা সপ্তাহে একদিন করলেই কিন্তু হয়ে যায়। তো বেশ আমার 15-20 দিন ধরে মোটেই হাত দেওয়া হয়নি এই ঘরে। তো তাই জন্য দেখলাম বেশ এরা বাসা বাঁধা শুরু করে দিয়েছে মাকড়সারা। তো আজকে যেভাবে হোক আমি এই ঘরটা পরিষ্কার করব, এটাই ঠিক করেছিলাম। তো মনে মনে ভাবি একরকম যে এই একটা ঘর করব, আর কিছুতেই আর একটা ঘর, ওই ঘর আজকে করব না, ওই ঘরও হয়েছে। তো ওইটা আমি পরে বুধবার দেখে করব, কারণ কি রবিবার বুধবার এই সমস্ত দিনগুলোই কিন্তু আমি ঘর ঝাড়াঝাড়ি করি। কিন্তু ওই যে করতে করতে তখন আর মাথায় কাজ করে না, তখন নোংরা দেখলে মনে হয় নোংরা পরিষ্কারই করতে থাকি, আজকেই করে ফেলবো, এই ঘরও করতে পারবো। তো এরকমই। তো আপাতত তো এই ঘরেই করছি, অনেকটা সময় লাগছে দেখতে, যতই ছোট ঘর হোক চারপাশ ভালোভাবে ঝেড়ে একবারে পরিষ্কার করতে কিন্তু বেশ কাজ বেড়েছে। আর চাদরগুলোও অনেক দিন হয়েছে পাতা রয়েছে, তো ওপর এমনি দেখে বোঝা যাচ্ছে না কোনো রকম যে খুব নোংরা হয়েছে বা কিছু, কারণ এই ঘরে তো বেশি শোয়াই হয় না, গরমের কারণে এখন এসি ওই ঘরে চলে বলে ওই ঘরেই শোয়া হয়। তো যাই হোক, আমি যেহেতু জানি যে বেশ কিছুদিন হয়েছে পাতা হয়েছে, তো আমি দুটো চাদরই তুলে দিলাম, তোষকের ওপরে যেটা পাতা থাকে সেটাও। আর আমার যে কিছুদিন আগে যে রং হয়েছে তাও এই 3-4 মাস হয়ে গেল, তো সেই রং করতে গিয়ে তোষকের ওপরেও তোষকটাও রং করে দেয় পারলে, এরকম অবস্থা। তোষকের ওপরেও কোনোভাবে যতই প্লাস্টিক দিয়ে ঢাকা হোক যাই হোক তোষকের ওপরে রং পড়ে গেছে। তো ওটা তো আর কিছু করার নেই, যাই হোক সেটাই আর কি। এই যে দেখলাম যে রং পড়ে রয়েছে, তো তোষকটাকেও খুব ভালো করে ঝেড়ে একটা করে আপাতত চাদর পেতে রাখবো, যেগুলো দিয়ে তোষক ঢাকার। তো এগুলো বেশ পুরনো হয়ে গেছে চাদরগুলো, এগুলো গায়েও দেওয়া যায়, কিন্তু একটু ফেড হয়ে গেছে বলে এগুলো আর ওপরে পাতি না, এগুলো একটু ভেতরে পেতে রাখি। তো পেতে রাখবো, এবার থেকে ঠিক করেছি, এগুলো গায়ে দেওয়ার চাদর হিসেবেই ব্যবহার করতাম। তো এই যে দেখুন পুরো ঘর বারান্দা দিয়ে কিন্তু এতটা মতন ঝুল বেরিয়েছে। আর আগের দিনের বেশ কিছুটা পান্তা ভাত ভাত ছিল আর কি, ভালো ভাতই জল ঢেলে রেখেছিলাম, পান্তা খাবো বলে। আর এই যে পেঁয়াজি ভেজে নিয়েছি একদম গরম গরম, ওটা দিয়েই কিন্তু পান্তা ভাতটা খাবো। আর এই বারান্দাটা তো আমার বেশ এটা স্টোর রুমের মতন, এখানে প্রচুর জিনিস থাকে,
তো সেগুলোকে হচ্ছে সরিয়ে সরিয়ে সমস্ত ঝুল ঝুল ঝেড়ে পরিষ্কার করেছি। আর এই বারান্দাটাতেই আবারও এই সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখতে হবে। এই যে চারপাশ উলটপালট হয়ে গেছে, তো এগুলোকে জায়গা মতন সমস্তটা গোছাতে হবে। কিন্তু ঘর ঠরগুলো কিন্তু আমার খুব ভালোভাবে খাটের তলা টলা সমস্ত ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আর সকাল থেকে ব্রেকফাস্টের পর আবারও কিছু বাসন বেরিয়েছে, সেগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম। তারপরে এই ঘরে আসার পালা। তো এই ঘরে ছেলে মেয়ে একটু বেশিক্ষণ ধরে ঘুমোচ্ছিল বলে আমি অতক্ষণ ধরে ওই ঘরটা পরিষ্কার করলাম। এরপর বড় ঘরে এসে আবার ভাবলাম বড় ঘরেও পাখায় দেখলাম একটু ঝুল পড়েছে, তো আস্তে আস্তে করে পাখা ঝাড়তে ঝাড়তে আমি পুরো ঘরটাই ঝেড়ে ফেললাম। আর এই ঘরেও দুটো বিছানার চাদর ছিল, সেটাও তুলে ফেললাম। তো মোট আমার 4-4টে বিছানার চাদর হলো। এছাড়াও অন্যান্য জামা কাপড় আছে, সেগুলোও কাচতে হবে। তো কাজ আমার ক্রমশ বেড়েই যাচ্ছে। তো এইভাবে এই যে তারপরে বারান্দাটাকে পুরো ভালো করে এই যে গুছিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই ঘরে খাটটাও অগোছলা ছিল, সেটাও ঠিক করে নিয়েছি। আর হচ্ছে বিছানার চাদরটাকে মানে নিচের চাদরটাকে খুব ভালো করে টান টান করে তোষক মুড়িয়ে একদম রেখে দিয়েছি। আর অন্যান্য ওপরের চাদর বার করেছি, কিন্তু এখনও পাতা হয়নি। তো এই ঘরটাকে পুরো সম্পূর্ণ এইভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। পরে চাদরটা পেতে দেবো, উপরের চাদরটা। আর ওদিকে একটু ভাত করার ছিল, তো ভাতও করে নিয়েছি। আর বললাম কালকে ডাল তরকারি সব রয়েছে, সেগুলো দিয়েই কিন্তু খেয়ে নেবো। তো তারপর কাছাকাছি সেরে মাথায় শ্যাম্পু করে স্নান করে চলে এসেছি। আর এই যে ছাদে সমস্ত চাদরগুলো 4-4টে চাদর এই যে কেচে মেলে দিয়েছি। আর অন্যান্য জামা কাপড়ও মেলা হয়েছে। তো এই যেগুলো এগুলো রোদে থাক। আর প্রচণ্ড রোদ্দুর আজকে, আর প্রচুর গরম। তো আর তারপরে এছাড়াও অনেক শ্বশুর শাশুড়ির গলায় মানে উলের মালাগুলো দেওয়া ছিল, তো সেগুলো ধুয়ে দেওয়া এই সমস্ত সব ছিল করে টরে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। তো পুজোটাকেও খুব ভালো করে দিয়ে নিলাম। প্রচুর ফুল, জানেন তো আপনারা যে কত ফুল নিয়ে আসে। তো সেই ফুলগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিলাম। আর খাওয়া দাওয়া সেরে এখন বাজে বিকেল 4টে। তো আমরা রওনা দিলাম কলকাতার বৃন্দাবনে। তো এটাও আর কি উঠলো বাই কটক যাই, ঠিক এরকমই হঠাৎ করেই আমাদের একটা ডিসিশন হয়েছে। পাশের বাড়ির বৌদি, পাশের বাড়ির দাদা, আরও বৌদির ছেলে আর আমরা এই কয়জন মিলে, আমার মা, সবাই মিলে হঠাৎ করে ডিসিশন নিলাম যে আজকে ঘুরে আসবো। কারণ এই কলকাতার বৃন্দাবন হচ্ছে বিকেলবেলাতেই খোলে, বিকেল 5:30 থেকে 7:30, এই 2 ঘন্টাই কিন্তু খোলা থাকে। এটা কিন্তু একদম দক্ষিণেশ্বরের কাছে। তো দক্ষিণেশ্বরের সামনে, ওখান থেকে যে কোনো অটো টোটোতে করে কিন্তু বেশ মানে 7 থেকে 8 মিনিট সময় লাগে, বেশিক্ষণ লাগে না। তো এইভাবেই কিন্তু পৌঁছে যাওয়া যায়। তো এতদিন দক্ষিণেশ্বরে গেছি, কিন্তু এরকম যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা জানতাম না। তো এই পাশের বাড়ির সব দাদা বৌদি ওরাই হিড়িক তোলাতে এই যে চলে এসেছি আমরা কলকাতার বৃন্দাবনে। তো এরকম খুব সুন্দর সুন্দর বড় বড় বিভিন্ন ধরনের মূর্তি, আর সবটাই হলো কৃষ্ণের, যত মানে কৃষ্ণের পুরাণে যত গল্প আছে, কথা আছে, একদম শৈশব, কৃষ্ণের বাল্যকাল, কৃষ্ণর রাসলীলা সমস্তটা আছে এটার মধ্যে। তো আপনাদের সাথে এক এক করে সবটাই শেয়ার করব। তো এত সুন্দর যে একটা আমাদের ঘরের কাছে ঘোরার জায়গা আছে, না দেখলে একদমই বিশ্বাস করা যেত না। তো এই যে সাইডে এরকম গঙ্গা রয়েছে, আর গঙ্গার ধারটা কত সুন্দর, আর কি সুন্দর করে সাজিয়ে রাখা সমস্ত মূর্তিগুলো দিয়ে এক এক করে তার কিন্তু সমস্ত বর্ণনা দেওয়া আছে, যে কোনটা কিসের জন্য কি, সবটাই এটা আস্তে ধীরে দেখলে মানে ভালো লাগবে আর উপভোগ করা যাবে। তো আমি ভিডিওতে যতটা তোলা সম্ভব ততটুকুই তুলেছি। আর একটু করে বাইরের আলো পড়ছে, আর এটা কাচ দিয়ে এরকম ঘেরা, তো তাই জন্য মানে একটু অস্পষ্ট দেখাচ্ছে। তো সামনে থেকে আমরা দেখছি সেটাতেও একটু অস্পষ্ট লাগছে, কারণ যেহেতু এখনও বাইরের আলোটা রয়েছে। আমরা ঠিক 5টার মধ্যে পৌঁছে গেছিলাম, মানে 4টেই বাড়ি থেকে রওনা দিয়েছি, 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম। আর এই যে বাইরের দৃশ্যগুলো কতটা অপূর্ব দেখুন, মানে দেখবার মতন। বাইরেটা এত সুন্দর সাজানো গোজানো, আর আমরা যেহেতু বিকেল 5টায় গেছি তাই কিন্তু বাইরেটা এত সুন্দরভাবে আমরা মানে ক্যামেরা বন্দি করতে পেরেছি। না হলে কিন্তু অনেকেই জানে যে বিকেল 5:30 থেকে 7:30, তো অনেকে 6টার পরে গেছে, তখন কিন্তু একটু অন্ধকার অন্ধকার, তো অতটাও ভালো ভিডিও করা যাচ্ছে না। তো এটাই হলো মেন আমাদের বৃন্দাবনের মন্দির, যেটার ভেতরে মানে
বলে বোঝানোর মতন না, সেটা শুধুই চোখে দেখে উপভোগ করার মতন। এত সুন্দর রাধাকৃষ্ণ আর গোপাল রয়েছে, তো সেগুলো মানে দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতন। সেগুলো ক্যামেরাবন্দি করা যাবে না, সেগুলোর জন্য একটা নির্দিষ্ট সময় আছে, মানে 6টার আগে খোলে না। তো 6টায় হচ্ছে ওই ভেতরের মন্দিরটা খুলবে, তো সেটাতে আমরা যাব। তার আগে আমাদের একটুখানি বিকেলের চা তেষ্টা পেয়েছে, তো চা নিয়ে আসা হয়েছে। কেউ কেউ মশলা লিকার চা, কেউ কেউ দুধ চা খেয়েছে। আর এই যে দেখুন চায়ের কাপে কি সুন্দর লেখা রয়েছে, গরম চায়ের মজাই আলাদা। একদমই ঠিক কথা। তো সেটাই আর কি, আমরা গঙ্গার ধারে বসে, এরকম একটা দোকান আছে যেখানে চা, বিস্কুট, চিপস, বাচ্চাদের সমস্ত খাবার পাওয়া যায়, তো সেগুলোই খাচ্ছিলাম। আর দেখুন ওই দূরে যে সূর্যটা অস্ত চলে যাচ্ছে, ওপরে কিন্তু এত সুন্দর একটা দৃশ্য, মনে হচ্ছে রাধাকৃষ্ণই কিন্তু দাঁড়িয়ে আছে, কৃষ্ণ পুরো বাঁশি বাজাচ্ছে, এত সুন্দর। মানে এটা একটা মানে অপূর্ব একটা দৃশ্য, মানে আমরা সামনে থেকে দেখলাম। যে কি করে এটা হলো সম্ভব জানি না। যাই হোক, ভিডিওটা বারবার আপনারা জুম করে পরেও দেখতে পারেন আমি ঠিক বললাম কিনা মিলিয়ে। আর এই যে এখানে এত সুন্দর একটা তুলসী মঞ্চ, মানে দেখবার মতন মানে একটা তুলসী মঞ্চ, তো আমার তো ভীষণ ভালো লাগলো। তো ওটাও আমি একটু ভিডিও করলাম, বাইরেটা ঘুরছি, এই যে তুলসী মঞ্চটা আপনাদের ভালো করে সামনে থেকে দেখাচ্ছি যে কত অপূর্ব একটা, খুব সুন্দর। এরকম তুলসী মঞ্চ কিন্তু দেখা যায় না। আর এই যে এখানে সমস্তটা আছে বৃন্দাবনে, ঠিক যেরকম যেরকম যা আছে সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যার জন্য এটাকে নাম দেওয়া হয়েছে কলকাতার বৃন্দাবন। কারণ বৃন্দাবনে যাওয়া তো সবার সবসময় হয় না, তো সেই কারণে আমরা এইখানে আসলে অন্তত বৃন্দাবনের অনেক কিছু উপভোগ করতে পারবো। আর এত 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 মূর্তি এখানে, কৃষ্ণের এত কিছু মানে বোঝানো হয়েছে, মানে কৃষ্ণের পুরো যে গল্পটা যেটা আমরা মানে দেখে এসেছি নানান রকম ইয়েতে, মহাভারত সমস্ত কিছুতে, তো ঠিক সেরকমই হচ্ছে কৃষ্ণের সমস্ত কিছু কিন্তু এর মধ্যে আমরা এখানে এসে অনেকটাই বুঝতে পারবো। আর সমস্তটা বর্ণনা আমি বললাম পাশে লিখে দেওয়া আছে, তো হিন্দিতেও লেখা আছে, বাংলাতেও লেখা আছে, সবাই ওটা পড়লে কিন্তু বুঝতে পেরে যাবে। একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। তো এই ছিল বিভিন্ন ধরনের মূর্তি, মানে দেখে মুগ্ধ হওয়ার মতন। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। হয়তো আমার ভিডিওগুলো যারা দেখছেন তাদের মধ্যে কেউ কেউ এখানে পৌঁছেছেন, কেউ কেউ পৌঁছাননি। তো কেউ যদি না গিয়ে থাকেন তো বলবো, একবার রিকোয়েস্ট করব যে দক্ষিণেশ্বরে অন্তত গেলে একবার ওখানে যে কোনো টোটো অটোকে জিজ্ঞেস বলবেন কাঠিয়া বাবার আশ্রমে যাব, তাহলেই কিন্তু কলকাতার বৃন্দাবন দেখা যাবে। তো অনেকেই সেটা বুঝতে পারে না, আর সেটাই আর কি। তো এরকম সব সময় সব জায়গায় যাওয়ার ভাগ্য হয় না। আজকে মানে সত্যি এই যে বৌদি আর দাদা, এই যে সবাই রয়েছে এখানে, আর তো এদের পাল্লায় পড়ে আমার সত্যি কথাই এত সংসারের কাজ করে সকাল থেকে আজকে শরীরে দেওয়ার মতন না, তবু আমি এই মানে বৃন্দাবনের কথা শুনে এই ঠাকুরের স্থানে আসার জন্য কোনো রকম আমার মানে অস্বস্তি হয়নি। আমি ছুটে চলে এসেছি, আর এসে এত সুন্দর দৃশ্য দেখতে পারলাম। হয়তো আজকে যদি কোনো কারণে বলতাম না আসবো না, তো তাহলে হয়তো এত তাড়াতাড়ি আমার এই সমস্ত দেখা হতো না। হয়তো অন্য কোনো একদিন হতো, বা কোনো সময় হয়তো হতোও না, মানে এটা বলা খুব মুশকিল। আমরা ঘরের কাছে আমাদের পাশের মন্দিরেও অনেক সময় হয়, কিছু না কিছু কারণে আমরা যেতে পারি না। তো এটা এমন কিছু দূরে না। যাই হোক, তবুও যে একটা নানান হিড়িকে হোক, যাই হোক, ছেলে মেয়ের জন্য হোক, যেভাবে হোক, যে না ওদের ভালো লাগবে। আর ওদের তো ভীষণ ভালো লেগেছে। ভেতরে যে খুব সুন্দর যে গোপাল আর কৃষ্ণ, রাধাকৃষ্ণ আছে, সেটা দেখে তো আমার ছেলে বলছে যে মনে হলো পুরো মা স্বর্গে চলে আসলাম। তো একটা ছোট বাচ্চা হয়ে যখন বলছে যে স্বর্গে চলে আসলাম, মানে কতটা ভালো। আর এই সমস্তগুলো কোন বাচ্চার ভালো লাগবে না বলুন? বড়দেরই এত ভালো লাগছে, তো বাচ্চাদের কেন ভালো লাগবে না? তো অবশ্যই বাচ্চাদেরও এখানে নিয়ে আসলে ভালো লাগবে। তো এইভাবেই আর কি পুরো সাজানো গোছানো ছিল কলকাতার বৃন্দাবনটা, তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনাদেরকে আবারও বলছি, আপনারা কমেন্টে একটা আমাকে জানিয়েন আপনাদের কেমন লাগলো। কারোর কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছে থাকে আর কোনো অংশ যদি ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, তাহলে আমার এরপরে নেক্সট ভিডিওগুলো দিতে খুব ভালো লাগবে। তো এই যে দেখতেই পাচ্ছেন মূর্তির কোনো শেষ নেই। তো আমরা এই যে সন্ধ্যা হয়ে গেছে, তারপরে কিন্তু এখন সন্ধ্যা আরতি চলছে, আমরা বাইরে বেরিয়ে পড়েছি। তো এরপর আমাদের বাড়ি যাওয়ার পালা, কারণ কি 7:30 অবধি খোলা থাকে, কিন্তু আমরা ওখান থেকে 6:30 নাগাদই বেরিয়ে এসেছি।
তো এই যে বেরিয়ে রাস্তায় এই যে অটো করে আমরা নামলাম, এরপরে আমরা বাসে উঠবো। তো বাসে করে এই যে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসতে না আসতেই একটা হচ্ছে ছেলের একটা বল অর্ডার দেওয়া হয়েছিল, ফুটবল, তো ফ্লিপকার্টে সেটা চলে এসছে। আর ও সেই বলটা নিয়ে বসে পড়েছে। এখনই হচ্ছে বলটা ওর পাম্প দিয়ে ফোলাতে হবে, কারণ বলটা হচ্ছে ফোলানো অবস্থায় আসেনি, ওটার সাথে একটা পাম্পার দিয়ে দিয়েছিল, সেটা দিয়ে ও ফুলিয়ে নেবে। তো এই যে গরমের মধ্যে যত যাই গরম পড়ুক, আমি আর আপনাদের সাথে শেয়ার করিনি যে আমি এরকমই একটা হালকা পাতলা শাড়ি পরে গেছিলাম, কারণ আমার মন্দির মানেই আমার একটু শাড়ি পরে যেতে ভালো লাগে তাই। তো এই যে এসে এখন শাড়ি কাপড় ছেড়ে সন্ধ্যা পূজা দিয়ে নিলাম, তারপর রান্নাবান্নাও আছে। আর এই যে বলটাকে ফোলাতেও বসে পড়েছে জামা কাপড় ছেড়ে। আর ঘরে যা জামা কাপড় এদিক ওদিক হয়ে রয়েছে, সন্ধ্যা পুজো দেওয়া, গাছে জল দেওয়া, এগুলোও আমি চারপাশ থেকে সেরে নিচ্ছি এখন শাড়ি কাপড় ছেড়ে নিয়ে। আর ওইদিকেও বলটা পাম্প দিয়ে ফোলাচ্ছে বলে আমাকে বললো, মা একটুখানি সবার সাথে শেয়ার করে দাও যে আমি বলটা কেমন ফোলাচ্ছি। তো বাচ্চাদের কথাও কখনো কখনো শুনতে হয়, আর সত্যিই তাই। দেখুন ভীষণ মজা পাচ্ছে, বলটা ফোলাচ্ছে, বলটা কেমনভাবে পাঠিয়েছিল আর কেমন এখন হয়ে গেছে। তো তারপর এই যে ছাদে যে কাচাকাচি করেছিলাম সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ভাঁজ টাজ করে গুছিয়ে রেখে দিলাম। আর এই ঘরের চাদরটাও কিন্তু পেতে নিলাম। আর তারপরে রান্না করব, দেখলাম ফ্রিজে ডিম আছে, তো ডিম কষাই রাত্রেবেলায় করে নিই। আজকে এমনি রোববার ছিল, ওই বেলা রান্না হয়নি, আগের দিনের খাবার খেয়েছি। তো এই যে ডিম কষা একদম গরম গরম শুকনো শুকনো করে ডিম কষা রান্না করেছি, আর গরম গরম ভাত, আর সেটা নিয়ে একদম এসির ঘরে বসে পড়েছি খেতে। তো এই যে এসি চলছে, এখন ঠান্ডায় ঠান্ডায় আমরা ডিম কষা আর ভাত খেয়ে নেব। তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত এই ভিডিওটাই ছিল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।